মা বলতেছে তোমার বয়স বেশি, আমার চাইতে নাকি তোমাকে বয়স্ক লাগে। প্রেম করার সময় মারে জিগাইছিলে, এখন বিয়ের সময় মা না মানলে বিয়ে করতে পারবি না। জবাবটা রুচির মুখে এসেই গিয়েছিল, কিন্তু তৌহিদের অহেতুক অজুহাতে উত্তর করার আগ্রহ হলো না, কিংবা বয়স আসলেই হয়েছে। নিব্বানিব্বিদের মতো উত্তেজনা কাজ করে না, অবসাদ ছুঁয়ে ফেলেছে। তৌহিদের গলায় উদ্বেগ, অনিশ্চিত। মাথা নেড়ে বলল, এইসব হাবিজাবি ঝামেলা আর ভালো লাগছে না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। শীত পড়তে শুরু করেছে, বিকেলের আগেই কুয়াশা নেমে আসে। সন্দেহ হতে হতে পুরো শীতকাল। রুচির কণ্ঠে আবহাওয়া কিংবা পরিস্থিতি কোনটারই তাপ শীত কিছুই প্রকাশ পেল না। খানিকটা অপ্রাসঙ্গিকভাবেই বলল, ঠান্ডা লাগে, বাসায় যাই চলো। তৌহিদ খানিকটা বিরক্ত হলো, গলার স্বর উঁচু শোনালো, কোনো কিছুতেই কিছু আসে যায় না তোমার? আমি একটা বড় সমস্যায় আছি। মায়ের সাথে যুদ্ধ করে তো লাভ নেই। আলটিমেটলি উইল বি দ্য উইনার। অন্ধকারে তৌহিদের মুখ দেখা না গেলেও রুচি কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওর দিকে। ঈদের গলায় অপরাধী ভঙ্গিতে বলল, ৯টা-৫টা অফিস করে আর কিছু ভালো লাগে না আসলে। মাথায় কোনো চাপ নিতে পারি না। আচ্ছা, ফুচকাটা খেয়ে যাও। অ্যাসিডিটি ফর্ম করে বলে আজকাল এসব টক ঝাল ছেড়ে দিয়েছি। তাহলে চা খাও। আতা দিয়ে সুন্দর রং চা করে। ইরা, আমি কালকেই খেয়েছি। আচ্ছা, চাই ভালো। মামা, চিনি দিয়ে না, কালো জিরে মশলা লেবু কিছু দিয়ে না, শুধু আদা আর হালকা লিকার দিয়ে লাল চা দেন একটা। রুচি নিজে অর্ডার করলো। তৌহিদ ভ্রু কুঁচকে তাকালো রুচির দিকে। রুচির হঠাৎ মনে পড়লো, দোকানের উদ্দেশ্য করে বলল, আরেকটা দিয়ে, অল্প চিনি দিয়ে। কথা আর বাড়ালো না। রুচিকে বাসায় পৌঁছে দিয়ে তৌহিদ চলে গেল। অন্ধকারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো রুচি। গলার কাছে কিছু একটা ঢেলা বাঁধতে চাইছে, সেটাকে ঝেড়ে ফেলতে ফেলতে সিঁড়ির ধাপে পা বাড়ালো। দোতলার ওই কয়েকটা সিঁড়ি ভাঙতে রুমের টিভিতে নতুন বসেছে। চুলার উপর থেকে নামিয়ে নিয়ে আসলাম আপু ফুলকপি আর আলু সিঙ্গারা, বোম্বাই মরিচার ধনে পাতা মিশানো। টেস্ট ব্যাড ব্লাস্ট করবে পুরাই। তোরা খা, আমি গোসল করব। গোসল করে আয়, একসাথে না খেলে এই জিনিস মজা নেই। রুলি উকি দিল, আপু তুই কি শ্যাম্পু করবি আজকে? কেন, সময় বেশি লাগলে দুধ চা বানাবো। গরুর দুধের চা সেই হবে। তুই শ্যাম্পু করে আসলে দেরি হবে, ততক্ষণে দুধ জাল দিয়ে ঘন করব, আর তৈরি করে আসলে ডিপ্লোমা মেশাবো। দুধ নষ্ট করলে আম্মু রাগ করবে। আধা কেজি তো এক্সট্রা হয়েছে। কালকে দুধ দেয়নি বলে দুধওয়ালা আজকে 2 দিনের দুধ একসাথে দিয়ে গেছে। 1 কেজি পুরো। এক্সট্রাটা নীল কেন? কালকে দেয়নি। মাস শেষে হিসাব থেকে 50 টাকা কম হতো বিল। রুলি মুখ বেজার করলো, আপু তুই তো পুরা আম্মু হয়ে যাচ্ছিস। রুচি থতথত খেয়ে গেল। আসলে কি বুড়ো হয়ে গেছে ও? মাথায় পানি ঢেলে গোসলের আয়নার সামনে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো। এই তো কয়েকদিন আগেও এক ঢাল কালো চুল ছিল, এখন গোছে পাতলা হয়ে গেছে। কত শ্যাম্পু বদলে বদলেও চুল পড়াটা আটকানো যায়নি। বয়সটা কেউ না, প্রায় 31 এখন। চোখের কোণে বয়সের ছাপ পড়তে শুরু করেছে। চামড়ার লাবণ্য কমে রুক্ষ হয়েছে। ঠোঁটের কমনীয় গোলাপি আভায় কালচে ভাব প্রকাশ পেতে শুরু করেছে। অনেক মেয়ে আছে যারা 30 পার করেও দিব্যি টলটলে স্নিগ্ধ। ভেজা চুলে তোয়ালে জড়িয়ে মায়ের কাছে এসে বলল, ইতস্ত করে বলল, আম্মু শান্তি খালা যে প্রপোজাল এনেছিল, আমার আপত্তি নেই, তোমরা কথা বাড়াতে পারো। খুব লজ্জা করলো বলতে। বলেই চলে আসলো রুচি। জাকিয়া ডাকলেন, বললেন, শান্তি প্রস্তাব আনছে তোর জন্য না, রুলির জন্য। রুচি তাকিয়ে থাকলো মায়ের দিকে। জাকিয়া বললেন, তোর জন্য তো কথা বলাই ছেড়ে দিয়েছি কয় বছর। তুই তো তৌহিদুরে ছাড়া বিয়ে করবি না। আমরা তো বাধা দিই নাই। বেকার ছেলেরে বিয়ে দিতে তোর বাপের শুরুতে নারাজ ছিল, তারপরে তো মেনেই নিল মানুষটা। কত করে বললাম কাবিনটা করে রাখি, চাকরি হলে
তুলে নিবে, তাতেও রাজি হলি না। আমি তো বলি তোর বিয়ের টেনশনেই তোর বাপে মরল। মানুষটা ঠিকই জানতো তহিদ শেষ পর্যন্ত বিয়েটা করবে না। দীর্ঘ শ্বাস ছাড়লেন জাকিয়া। পরলোকগত স্বামীর কথা মনে পড়ে গেল। তখন রুচির বয়স কম ছিল, দেখতেও সুন্দরী। তাদের 3 সন্তানের মধ্যে সবচেয়ে মেধাবী ও রুচি। মাস্টার্স করতে করতে কোনো রকম ধরাধরি ছাড়াই নিজের যোগ্যতায় টেলিকম কোম্পানিতে ভালো বেতনে চাকরি জুটিয়ে ফেলল। কত ভালো ভালো পাত্রের সন্ধান এনে মেয়েকে রাজি করাতে চেষ্টা করতেন ওর বাবা, কিন্তু রুচি কিছুতেই টলানো যায়নি। কঠিন সংকল্প ছিল ওর। যাকে বিড়বিড় করলেন, যেদিন শুনছি ওর বিসিএস হয়ে গেছে সেদিন থেকেই ইয়ানাফসি পড়তেছি। কেমন করে যেন জানতামই আজকের দিন দেখা লাগবে। এজন্য অবাক হই নাই তোর বিয়ে আটকায় রাখছে এত বছর। যেই না চাকরি হয়েছে অমনি কচি মেয়ে বিয়ে করার শখ জাগছে। রুচি আপত্তি করলো, ওর মা রাজি হচ্ছে না। জাকিয়া মেয়ের বাস্তব বুদ্ধির দৌড় দেখে শুকনো হাসলেন। ওর বাপ মায়ের কদর আছে, তাদের অনুমতির বাইরে যাওয়া যায় না। তোর বাপ মা ছিল না কোনোদিন, এজন্য আইবুড়ো মেয়ে বাপের ঘরে লণ্ঠন হয়ে বসে আছিস। তহিদ রোশনির বিয়ে করতেছে। কোনো রোশনি? ইট খোলাই সুবাহান কাকার মেয়ে। হ্যাঁ, রুচি মনে মনে হিসাব করলো, বলল মেয়েটা স্কুল পাশ করেছে, রুলির চাইতেও 6-7 বছরের ছোট হবে। রোশনি হলো সেই বছরই তো রুলি স্কুলে যায়, তাই না? ওকে স্কুল থেকে নিয়ে আমরা খেলনা কিনতে মার্কেটে গেলাম, তারপর সুবাহান আঙ্কেলের বাসায় গেলাম। রুলি স্কুলের ইউনিফর্ম পরা ছিল সেদিন, তুমি জানলে কিভাবে? দুনিয়ার যে গোল, তার বহুত প্রমাণ পাইছি সারা জীবন ধরে। তোর রেহানা আন্টি আসছিল, তহিদের বায়োডাটা সাথে করে নিয়ে আসছে। ভার্সিটিতে তোর সেম বেল দেখে আসছে তোর দিয়ে খোঁজ খবর করতে। আমারে বলল তোর কাছে যেন জানি ছেলে কেমন। তুমি কিছু বলো নাই তো? পাগল আমি? আমার মেয়ে যে ওরা কপালি সেটা জনে জনে বলে বেড়াবো এমন তো না যে রোশনিরে বিয়ে না করলে তৌহিদ তোকে বিয়ে করবে, অন্য কোনো অল্প বয়সী মেয়ে খুঁজে নেবে। আর রেহানার কথাই বুঝলাম অনেক দূর কথায় এগিয়েছে, ছেলে মেয়ে বেশ মেলামেশা করে ফেলেছে, ওদের খুব পছন্দ তৌহিদরে। রোশনিও তো রেহানার গায়ের রং কাটিং পেয়েছে। তৌহিদের মা নাকি বউ করার জন্য পাগল। আমার কি দরকার ভাঙানি দেওয়ার? আমি বললেও রেহানা হয়তো বিশ্বাস করবে না। শুরুতে একটু দ্বিধা করলেও পরে শিখে তোর বদনামি গাইতো। সেদে সেদে কেন পরের বদদোয়া নেব? বলতে বলতে থেমে গেলেন জাকিয়া। মেয়েটা নিজেই না জানি কতখানি কষ্ট পাচ্ছে। মনে হলো মেয়ের ক্ষত খুশিয়ে ঘা করে দিচ্ছেন। গলায় দরদ এনে বললেন, মুখটা ওরকম শুকিয়ে আছে কেন? খাস নাই দুপুরে? আমার কাছে এসে বসতো একটু। এই রাতে চুল ভিজাইছিস কেন? ঠান্ডা লাগবে না? এত বড় মেয়ে, একটাও কথা শুনিস না। নিজের ভালো বুঝবি কবে? দুনিয়াটা কত স্বার্থপর জান। সত্যি বলতে খুব একটা কষ্ট হচ্ছিল না রুচির। তৌহিদের পরিবর্তন কয়েক মাস ধরেই একটু একটু করে দেখা যাচ্ছিল। মেনে নিতে নিতে সয়ে গিয়েছিল। মায়ের আদরে বিগলিত হয়ে গেল আত্মসম্মান, সম্ভ্রম সব। শিশির মতো কেঁদে উঠল রুচি। জাকিয়া আলিঙ্গেকে নিলেন দুহাতে। ভেজা তোয়ালে ফুলে চুল দিতে দিতে বললেন, ভালো হয়েছে, এসব বিয়ে শাদীর দরকার নাই। হয় নাই যখন হয় নাই। সবাই চলে গেলে বুড়ো মাকে কে দেখবে? দেখবি না আমারে? আমার মা তো তুই। হুইলেরে বিয়ে দিয়ে পার করে দেব, আর ময়ূরকে বিয়ে দিয়েই বলবো বউকে আলাদা সংসার করো বাপু। আমরা বউ শাশুড়ি ক্যান্সেল করতে পারবো না। আসবা বেড়াবা যাবাগা, নিজের সংসার নিজেও গুছাবা, নিজের প্যারা খাবা, তাতে সম্পর্ক ভালো লাগবে। আর আমরা দুইটা মা মিলে পায়ের উপর পা তুলে বসে সিরিয়াল দেখে আজকে জীবন পার করে দেব। আজকের পর্বে সুদীপা সেনগুপ্ত ছবি পেয়েছে, একদম ওর চেহারা। প্রথমে তো ভেবেছে ওই, পরে জেনেছে না ওটা দীপা। লাবণ্যজের মালিক। চেহারার এত মিল কিভাবে হয় সেটা খুঁজে খুঁজে এবারে সবাইকে পেয়ে যাবে। চোখ ভরা পানি নিয়ে হেসে ফেলল রুচি। এই সিরিয়াল এখনো চলে। সূর্যদীপার নাতি নাত সুদীপা, সোনারূপা বাচ্চা দুটোরই ভাল লাগতো। রাত 10টার পরে রুচি একা একা ছাদে উঠে গেলে
7 তলার উপর আকাশটা অনেক কাছাকাছি, নিঃসঙ্গ চাঁদটা ঝুলছে উন্মুক্ত প্রান্তরে, আর তার ধবল পূর্ণিমা এসে যাচ্ছে চারিধার। রুচি ছাদে ওঠার প্রায় সাথে সাথে রুটিও চলে এলো। আকাশ পরিষ্কার, অল্প অল্প কুয়াশার প্রস্তুতি গিয়ে মতো করে ছাদটাকে ঘিরে ফেলেছে। পৌষের আরামদায়ক শীতলতা। রুলি একটা চাদর ছুঁড়ে দিল রুচির দিকে, বলল, তোর শীত লাগে না? দেখলাম খালি একটা পাতলা জামা পরে বের হয়ে এলি, ভাত রেখে ছুটতে হলো আমাকে। রুচি মৃদু হাসলো। ভান করিস না। কিসের ভান? রুচি উত্তর দিল না, অন্য প্রসঙ্গে কথা বাড়ালো। শান্তা খালা তোর বিয়ের জন্য কথা তুলেছে, তুই জানিস? রুলি মাথা নাড়লো। ও জানে। কৌতূহলী হলো রুচি। তুই কি করবি? রুলি কিছুক্ষণ চুপচাপ থাকলো, ইতস্তত করলো খানিকটা। রুচির থমথমে মুখটা দেখে খুব মায়া হচ্ছে ওর। জড়িয়ে ধরে বুকে বুক গুজে বসে থাকতে ইচ্ছে করছে। ছোটবেলার বাচ্চা রুলি হলে সেটাই করত। বড় হওয়াটা একটা জ্বালাতনের বিষয়, আর বিশেষ আদর ভালোবাসা দেখিয়ে রুচির ঘা ঘুষিয়ে দিতে ইচ্ছে করছে না। এখন আহ্লাদ করলে রুচি বুঝে যাবে যে ওরা আর তৌহিদের ব্যাপারটা নিয়ে সবাই উদ্বিগ্ন। কিন্তু চুপ করে থাকলো রুচি হয়তো অন্য কিছু ভেবে বসবে। সব ভাবনা চিন্তা করে রুলি মুখ খুললেন। শান্তা খালা যখন প্রপোজাল এনেছিল তখন ওই শালা তৌহিদার ব্যাপারটা তো জানতাম না। ভেবেছিলাম তোর বিয়ে তো ফিক্সড, এখন আমার বিয়েটাই স্বাভাবিক। রুলির মুখ চোখ শক্ত হয়ে গেছে, চোখে জগদ্দল ঘৃণা ঠিকরে বের হয়ে আসছে। সেদিকে তাকিয়ে রুচি হাসবার চেষ্টা করলো। থাক, গালাগাল করিস না, হয়তো ও আসলে বেটার ডিজার্ভ করে। কয়েক বছর টানা পরিশ্রম করেছে, কত অপমান গালাগাল গঞ্জনা শুনে ফোকাসড ছিল। আমি তো দেখেছি সব। রুলি কাঁধ নাচালো। করতে পারে, আমারও না সেটাই মনে হয়। সে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। সে মেয়ে সব দিক থেকে তোর চাইতে বেটার হবে। মেবি মহারানী কোনো, অ্যাকচুয়ালি ওই ভূতটা কোনো মহারানীকে ডিজার্ভ করে। হার ম্যাজেস্টি দা কুইন কামিলা ওইরকম বেজিমার্কা মহিলাই ডিজার্ভ করে। আমার আপিকে কিভাবে ও পাবে? তুই পৃথিবীর সবচেয়ে সুইট মেয়েটা। অনেকক্ষণ ধরেই বোনকে জড়িয়ে ধরার ইচ্ছে ও করছিল। শক্ত করে চেপে ধরলো রুচিকে। রুচি হেসে ফেললো। সর, জড়াজড়ি ভালো লাগে না। রুলি ছেড়ে দিল না সহসা। রুচি অন্য কথা বাড়লো। সেসব না, আমি প্রাসঙ্গিক না এখানে। তুই এত সহজে বিয়েতে রাজি হয়ে গেলি নাহিয়ানের সাথে? রুচিকে বক্তব্য শেষ করতে দিল না রুলি। কথার মাঝখানে বলল, আমি ওর জন্য অপেক্ষা করব না আপু। রুচি তৌহিদের জন্য অপেক্ষা করে ভুল করেছে, সেটা বলতে চাইল না রুলি, কিন্তু রুচি বুঝে গেল। ও মাথা নাড়ল। সেটা না, শুধু তোর অনার্সটা শেষ হয়নি এখনো, বয়সও 23 বটে। এখনই বিয়ে করাটা আমার পছন্দ হচ্ছে না। আমিও এখনই বিয়ে করতে চাই না। শ্বশুরবাড়ি গিয়ে পড়াশোনা কন্টিনিউ করাটা হলো সোনার পাথর বাটি। সবাই শুনেছে, শুধু কেউ দেখেনি কোনোদিন ওই বস্তু। তবে শান্তা খালা যার কথা বলেছে ওই ছেলেটা নাকি খুবই ভালো। আমি বলেছে কথাবার্তা বললেই তো বিয়ে হয়ে যায় না, লাখ কথা হতে সময় তো লাগেই। তবে এখন পরিস্থিতি খানিকটা বদলে গেছে। তোর বিয়ের আগে তো আমি বিয়ে করব না। রুচি রুলির আলিঙ্গনের বাঁধন ছাড়িয়ে নিল, অদূরে তাকিয়ে রইল। দূর দিগন্তে আকাশের দেখা পা মেলা ভার, সুইচ ভোরগুলো কাঠের মুখো প্রহরীর মতো সতর্ক হয়ে দাঁড়িয়ে আছে। ওদের মতো শক্ত কস্ট্রিকের গলায় বলল, বাসায় যা রুলি, আমি কিছুক্ষণ একা থাকি। আর আমাকে বলিস ভয় না পেতে, আমি কিশোরী না, আমাকে পাহারা দিতে হবে না। রুলি তবুও মিনিট খানেক দাঁড়িয়ে থাকলো। রুচির হাত ধরে বলল, আমি ওসব ভাবিনি আপু। রুলি নেমে গেলে রুচি মোবাইলের ফটো গ্যালারি খুললো। অনেক ছবি আছে তৌহিদের সাথে ওর। কিছু ছবি রুচির একার হলেও তুলে দিয়েছে তৌহিদ। প্রতিটি ফটোর সাথে কিছু না কিছু স্মৃতি আছে। বাছাই করতে গিয়ে বিরক্ত হয়ে গ্যালারির সব ছবি ডিলিট করে দিল ও। ফেসবুকে ঢুকে তৌহিদকে ব্লক করতে গিয়ে মনে হলো ছেলে মানুষই হয়ে যাবে, তাই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিল। ছাদে আসার সময় একটা শপিং ব্যাগ সাথে করে এনেছিল। ব্যাগটা থেকে তৌহিদের দেওয়া চিঠি, ছবি, অনেকগুলো কার্ড বের করলো। সেই প্রথম চিঠিটা তৌহিদের হাতের লেখা, সুন্দর বাংলাটাও খুব সুন্দর আসে ওর। SMS এর যুগেও ও ছোট ছোট চিঠি লিখতে রুচিকে সম্বোধন করত
প্রিয় সুরুচি লিখে। প্রথম চিঠিটা খুব মজার ছিল। প্রথমে তো রুচি ভেবেছিল খুব সিরিয়াস ধরনের পড়াশোনার কথাবার্তা। প্রিয় সুরুচি, সিনসারলি ইয়োর্স এর আদি অর্থ জানো? আগে বলি শব্দ দুটো কিন্তু লাটিন অরিজিন বা খাদ নেই। মোম আর খাদ কি সমার্থক? একদমই না। এটাও ভীষণ মজার তথ্য। আমরা মনে করি যে আগেকার দিনের লোকেরা খুব সৎ ছিল। আদতে সেটা সত্য নয়। তারাও কেউ কেউ ডগ ছিল, জোচ্ছর ছিল। ভাস্কররা পাথর থেকে যেসব ভাস্কর্য বানাতেন, অনেক সময় সেসবে ত্রুটি দেখা দিত। ছোট কোনো হাতল বা গর্ত, কখনো অসাবধানে কোনো অংশ ভেঙে যেত। সেসব ত্রুটি ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখার জন্য তারা প্রথমে মোমগুলো ছিদ্রটি ভরাট করতেন। তারপর সেই মোমের উপর আবার পাথরের গুঁড়ো বা ধুলো দিয়ে চেপে দিতেন। এতে করে ওই ত্রুটি আর ধরা যেত না। নিরেট পাথরের মূর্তি মনে হতো ওইগুলোকে। কেউ বুঝতেই পারতো না। এই জন্য ওই সময় ওই কাজকে ধোঁকাবাজি হিসেবে ধরা হতো। কোথাও কোথাও অপরাধ। তখন এই সিনসিয়ার শব্দবন্ধের প্রয়োগ শুরু হয়। যে ভাস্কর্যগুলোতে মোমের কারসাজি করা হয়নি সেগুলোকে খাঁটি আর শতভাগ ত্রুটিহীন ধরা হতো, অর্থাৎ সিনসিয়ার। তারপর একসময় অনুভূতির প্রকাশেও এই শব্দ দুটির ব্যবহার শুরু হলো। ত্রুটিহীন, একান্ত এবং সৎ সমর্পণকে উপমা দেওয়া হলো সিনসারলি ইয়োর্স। বাংলায় তর্জমা করলে এমন হয়, আমি একান্তই তোমার, শতভাগ তোমার, কিংবা আমার সমর্পণে কোনো খাদ নেই। তহিদ, সিনসারলি ইয়োর্স। ওইটা যে প্রপোজাল ছিল সেটা বুঝতে অনেকটা সময় লেগে গিয়েছিল রুচির। বুঝতে পেরে সে কি বুক কাঁপাকাঁপি, গলা শুকিয়ে যাওয়া সেই মুহূর্তটা আর নার্ভাস নেসটুকু যত্নে তুলে রেখে দিয়েছিল ও। চিঠিটাকেও ভাঁজে ভাঁজে জীর্ণ হয়েছে কাগজটা, আর বহুল ব্যবহারে তহুদের সেই একান্ত সিনসিনিয়ারিটিও মলিন হয়েছে। ব্যাগে একটা লাইটারও এনেছে ও। লাইটারের আগুনের উপর ধরলো কাগজটাকে। কয়েক সেকেন্ড সময় নিল ওটা পুড়ে ছাই হতে। সবগুলোই পুরো একে একে। যে যাওয়ার সে যাই, কোনো শর্তেই তাকে ধরে রাখা যায় না। ধরে রাখার বৃথা চেষ্টা করতে আত্মসম্মানের লাগে। মর্যাদাবোধ ধুলাই লুটিয়ে দিয়েও তাকে ধরে রাখা যায় না। তাই অহেতুক এই চেষ্টাটুকু করার আগ্রহ নেই রুচির। যে যাবার সে যাবেই, আগে ভাগেই তাকে ছেড়ে দেওয়ার এই প্রয়াস রুচিকে ভিতর থেকে ভেঙে চুরে দিতে থাকলো। কান্না পেল খুব। আগুনের শিখার সামনে নিয়ে নিঃশব্দে কেঁপে কেঁপে কাঁদলো। ব্যথার বোধ খানিকটা হালকা হলো। বুকের ক্ষরণ কমলো কিছুটা। বুক ভরে নিঃশ্বাস নিল ও। আদনান অনেকক্ষণ থেকেই খেয়াল করছিল রুচিকে। ওকে ছাদের কিনারায় দাঁড়াতে দেখে চমকে গেল। কি করবে বুঝে উঠতে না পেরে জোরে চেঁচালো, এই এই এই! বিকট চিৎকার শুনে পিছনে ফিরল রুচি। আদনানকে খিট বেগে ছুটে আসতে দেখলো, তটস্থ হয়ে বলল, কি হয়েছে? কি কি সমস্যা? লাভ দেবে না প্লিজ। সুইসাইড করার মধ্যে কোনো বাহাদুরি নেই, সমস্যা সমাধানও নেই। আপনার মা আছে, ভাই বোন আছে, তাদের কথা ভাবেন প্লিজ। রুচি অত্যন্ত বিরক্ত হলো। আজব, আমি লাভ দিতে চাইছি এটা আপনাকে কে বলল? আদনানও ভীষণ অবাক হলো। সোজা হয়ে রুচির চোখে চোখ রাখলো। সন্দিহান গলায় বলল, আপনি সুসাইড অ্যাটেম্প্ট করেননি? না। কিসে এমন মনে হলো আপনার? আপনি কাঁদলেন, ছবি চিঠি পড়ালেন, আরো খানিকক্ষণ কাঁদলেন, তারপর না উঠে এলেন ছাদের কিনারায়। এরপরের সিকোয়েন্স তো অবভিয়াস। এবারে আপনি ঝাঁপ দিবেন। আপনি এতক্ষণ ধরে আমাকে নজরে রেখেছেন। কই, আমি তো দেখলাম না আপনাকে। আমি আপনার আগে থেকেই ছাদে ছিলাম। যদি আপনার প্রাইভেসি নষ্ট করা আমার উদ্দেশ্য ছিল না, আমি নেমে যেতে চেয়েছিলাম।
কিন্তু ইনারমি বলেছিল আপনি একটা বিপদ ঘটানোর তালে আছেন। রিলিও সেটাই ভেবে আমাকে পাহারা দিতে এসেছিল। আপনাকে আলাদা করে দোষ দিব না। রুচির কণ্ঠে কৌতূহল টের পেয়ে ছেলেটা বলল, আমি আদনান, 3 তলায় থাকি আপনাদের বরাবর উপরে। আপনি চেনেন না আমাকে? আমি কিন্তু আপনাকে দেখি। আপনি লালের মধ্যে কালো লিপস্টিক লাগান, হিন্দি সিরিয়ালের ইভিল ভক্তদের মতো লাগে। রুচির এমন মজা লাগলো, হেসে ফেলল। মেরুন বলে ওটাকে হোয়াটেভার, কটকটে রং চোখে লাগে, আর পড়বেন না। আদনানের বলার ভঙ্গিতে অধিকার বোধ। রুচি ঠিক সুরটা বুঝে উঠতে পারল না। ব্রেকআপ বা ডিভোর্সের পরে মেয়েদের আশেপাশে এরকম অধিকার প্রমাণ শুভাকাঙ্ক্ষীরা গুনগুনিয়ে ওঠে। রুচি পাশ কাটিয়ে চলে আসবে বলে বিদায় নিল। আমার বাসায়ও মনে হয় সবাই আপনার মতো ভুল চিন্তায় পড়ে গিয়েছে। আপনি থাকেন, আমি আসি। আপনি না তুমি। আমি অনেক ছোট হব আপনার থেকে। আপনার ভাই মিন আমার ব্যাটসম্যান। ও ভালো থাকো আদনান। তবে তুমি যেভাবে হেরে গলায় চিৎকার করেছিলে অমন করো না। ভয় পেয়েও কেউ ছাদ দিতে বসতে পারে। ঠিক আছে, শুভরাত্রি। তৌহিদ অফিস থেকে ফিরে মায়ের জেরার মুখে পড়ল। তাহমিনা বেশ সুর করে বললেন, রশিনীর বাবা আর অপেক্ষা করতে চাচ্ছেন না কিন্তু। তৌহিদের ভ্রু কুঁচকে গেল। কৌতূহলী হয়ে বলল, অপেক্ষা করতে চাইছে না মানে কি? তার মেয়ের বয়স কত? বয়স যাই হোক, সে যদি মেয়ে না রাখতে চায় আমাদের কি করার আছে? আমাদের তো এগোনো উচিত, দিন তারিখ নিয়ে বসা উচিত। দুই পরিবারই বিয়ের কথা জোরে সোরে চলছে। কথা হচ্ছে, উপহার আদান প্রদান হচ্ছে। এর ভিতরে মেয়ে রাখবে না, এই কথার অর্থ তৌহিদ বুঝতে পারল না। তাকিয়ে থাকলো। তাহমিনা বলল, বিয়ের আসর থেকে কত মেয়ে ভেঙে যায়। বিয়ে না হওয়া পর্যন্ত মেয়ের লোকের ভয়ে ভয়ে থাকে সবসময়। কথা হয়ে বিয়ে না গড়ালে বদনাম তো মেয়েরই। আর তাদের মেয়ে তো ওই একটাই। রোশনের তো আর ভাই বোন নেই, এক মেয়ের জামাই। আমি এই মাসেই দিন দিতে চাই। তহিদ একটু ইতস্ত করলো। মা, মেয়েটা অনেক ছোট, বিয়ের বয়সও হয়নি, পরে দেখা যাবে। অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে। তাহমিনা হাসলেন। ওসব কোনো কথা না। মায়ের একটা কথা শুনে রাখ, বুড়ো হার জোড়া লাগে না। বয়স হয়ে গেলে শেকড় বসে না। সেই বাপের বাড়ি তারই যদি থেকে যায় শ্বশুর বাড়ির লোককে আর আপন করতে পারে না। স্বামী শাশুড়ি বাড়ি থেকে যায়, শুধু কি নিবে, কি বাপের বাড়ি দেবে সেই ধান্দা থাকে। আর কম বয়স হলে সুবিধা হলো এদের এখনো চোখ ফোটেনি, দুনিয়া দাড়ি বোঝে না, চালাক চতুর না, শিখিয়ে পড়িয়ে নিজের মতো গড়িয়ে পিটে নেওয়া যায়। স্বামীকে মানে গনে কথা শুনে, সেম এদের ফ্যাশন চলে এখন। সেসব সংসার থেকে একটাও থেকে না। তাহমিনা মুখ ভেঙচালেন। স্বামী হয় বন্ধু, মান দেওয়া না, কিছু না। তা থাক না, বন্ধুই থাক। মানা করেছে কে? আজ তো বুঝবি না, বুঝবি পরে। মাঝে ভালো চায়, ভালোর জন্যই পেটের ছেলে শত্রু হয়। যেসব বুঝবি ঠিকই। তৌহিদ আর কথা বাড়ালো না। তাহমিনার সব কথায় রুচিকে উদ্দেশ্য করে বলা। তৌহিদকে বিদ্ধ করে কথাগুলো কাটার মতো সহ্য হয় না, উগড়েও দেওয়া যায় না। রুচির নামের মতোই মেয়েটা, রুচিশীল, ভদ্র, বিনীত, কুরুচিপূর্ণ কথাবার্তা ওর সাথে যায় না। মায়ের সাথে তর্ক করা মানে এসব কথা আরো বাড়বে। প্রতি কথাতেই কথা বাড়বে। রুচির নামে আরো কতগুলো কুৎসা গিলতে হবে। তার চাইতে এই ভালো চুপচাপ মেনে নেওয়া। মাকে তো আর বাদ দেওয়া যায় না, মাকে কষ্ট দেওয়া যায় না। খুব অল্প বয়সে বিধবা হয়ে 2 সন্তান নিয়ে উকুল পাথারে পড়েছিলেন তাহমিনা। তখন নানা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতো। ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নিজের জীবন উৎসর্গ করছেন তিনি। না খেয়ে বাচ্চাদের খাইয়েছেন, উন্নত পড়াশোনা করিয়ে যোগ্য বানিয়েছেন। এখন বিনিময়
দেওয়ার পালা সন্তানদের। ছোট ভাই তৌফিক প্রেম করে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে। তৌহিদের চাকরি ছিল না বলে বিয়ে করতে পারছিল না। ওর জন্য ছোট জনের বিয়েও আটকে ছিল। ওদিকে প্রেমিকার বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। উপায়ন্তর না দেখে ও মায়ের অমতি বিয়ে করে ফেলেছে। তাহমিনা পুত্র আর পুত্রবধূকে ঘরে উঠতে দেননি। তৌহিদও যদি একই কাজ করে তবে তাহমিনা বাঁচবেন কিভাবে? তৌহিদের মন দ্বিধায় ভাগ হয়ে আছে। একদিকে রুচি প্রথম প্রেম, অন্যদিকে রোশনী মায়ের পছন্দ। পেন্ডু লামটা একবার এদিকে ভারী হয়, আরেকবার অন্যদিকে গিয়ে ভীতু হয়। রুচি ভীষণ একা হয়ে যাবে, দুঃখ হবে। ইনি বিয়ে নিয়ে অনেক রকম করে বলবার চেষ্টা করে রোশনীর কথাটা ওকে বলে উঠতে পারেনি তৌহিদ। তবে রুচি হয়তো আঁচ করে ফেলেছেন। অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, আত্মসম্মান বোধ প্রকট, নিজেই দূরত্ব তৈরি করে ফেলেছে। সপ্তাহে 2-3 দিন তো ওরা একসাথে সময় কাটাতোই। প্রায় রুচির অফিস থেকে ফেরার সময় তৌহিদ সঙ্গী হতো। তৌহিদের খেয়াল হলো অনেকদিন রুচির সাথে কথা হচ্ছে না। তৌহিদও কল দিবে করে দেওয়া হয়নি। সম্পর্কের শুরু থেকে এরকমটা কখনো হয়নি। মান অভিমান তো কম হয়নি। ঝগড়া হয়েছে, 2-1 দিনের কথা বন্ধ থেকেছে। আবার কেউ একজন মিলমিশ করে নিয়েছে। তবে তৌহিদ যে ব্যস্ত নতুন চাকরিতে সেটা রুচি বোঝে। তৌহিদকে তৌহিদের চাইতেও ভালো বোঝে। সেই রুচিকে হারাতে হবে এই কথাটা মনে হলেই বুকের ভিতর চিনচিন করে ওঠে। দুলতে থাকা মনের পেন্ডুলাম রুচির দিকে ঝুঁকে আসে। ও মোবাইল বের করে রুচিকে কল দিল। ফোনের রিং বেজে গেল, ধরল না। ফেসবুকেও রুচিকে পাওয়া গেল না, আইডিও নেই। অদ্ভুত, এজন্যই কয়েকদিন নিউজ ফিডে রুচির কোনো আপডেট নেই। ব্লক করে দিল নাকি? তৌহিদের হার্টবিট মিস হলো। বুকের কোনো এক জায়গায় হাহাকার পড়ে গেল। তড়িঘড়ি রুচির বোন রুলিকে কল দেওয়ার জন্য ফোন বুকে নাম খুঁজতে গেলে রোশনীর কল এলো। অনুযোগ দিয়ে কথা শুরু করলো মেয়েটা। আপনাকে আমি সব দিন কল দিই, আপনি কেন দেন না? একজন দিলেই তো হলো, কিছু বলবে? তৌহিদের কথার সুরে রোশনী আহত বোধ করলো, অভিমান করে পড়ল। বিরক্ত হলেন। আপনি উপহার পাঠিয়েছেন যে পেয়েছি সেটা, এটা বলার জন্যই ফোন করেছিলাম, আর কিছু না। রাখি। রেখো না, রেখো না। আরে আরে, রাগ করলে নাকি? আমি ওভাবে বলিনি। আমি আসলে, বন্ধুরা প্রায় ঠাট্টা করে বলে রুচির সাথে শুধু বেশ শেয়ার করা হয়নি। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক থাকে তার সবটাই রুচি আর তৌহিদ। অনেকদিনের সম্পর্কের পরে রুচির সাথে অভ্যস্ত, কথা ছাড়া আর কিছু বলার থাকে না। নিত্যদিনের প্রয়োজন আর যাবে তো জীবনের 12 ভাজা পেঁচাল। কিন্তু রোশনী এক টুকরো চঞ্চল হাওয়া। বেশ লাগে টুকটাক কথা বলতে। একঘেয়ে হয়ে যাওয়া পুরোনো প্রেমের পরে বেশ নতুন ধরনের একটা অভিজ্ঞতা। অগোছালো আর বোকা বোকা কথাবার্তা, কিছুটা ন্যাকামো হাবিজাবি। চটুল আবেগে নিখোঁজ ওহা খান। আর ওদের ওই পাশে আদরের কণ্ঠটা শুনতে ভারী ভালো লাগে। ক্লান্তি মুছে যায় নিমিষেই। অভিমানী ঠোঁটে আদর করে মান ভাঙাতে ইচ্ছে করে। সেই আদর খানিকটা গলায় এনে বলল, তোমার প্রিয় চকলেট পাঠিয়েছি। এরপরও কি রাগ করবে? আমি আসলে তোমাদের জেনারেশনকে ঠিক বুঝে উঠতে পারি না। কিসে রাগ করো, কিসে খুশি হও, আমাকে একটু শিখিয়ে দিতে তো পারো। রোশনী খিলখিল করে হাসলো। কিছু না, শুধু আমার সব কথা শুনতে হবে। এখনই প্রমিস করে, যা বললো সব শুনবেন। শুনবো তো, প্রমিস। কিন্তু তুমি তো শুনলে না। কোনটা শুনিনি? হ্যাঁ, এই যে বিয়ের আগে আপনার সাথে কথা বলা একেবারেই মানা, তবুও চুপে চুপে ফোন করি না। সারাদিন মিস কল দিই, মেসেজ দিই, চাপ পাঠাই। তুমি তো লক্ষ্মী মেয়ে, কিন্তু আপনি করে বলছো যে এখনো। এটা তো শুনলে না? রোশনী লজ্জা পায়, লাজুক লতা হয়ে গেলে। তুমি করে বলবো তো যেদিন বিয়ে হবে সেদিন থেকে। এখন বলো, শুনতে ইচ্ছে করছে। রোশনী মুখ চাপা দিয়ে হাসে, দুষ্টুমি করে বলে, কত বড় আপনি। আমার একটা হাবি আছে, স্বাস্থ্য ভাইয়ের বউ, খুব দুষ্টামি করে। জানেন কি বলে? কি বলে? তোর বর তো বুড়ো রে। রোশনী এ আর কি করে বলে, আমি জানি।
আমাকে খোঁচায়, কিন্তু আমার রাগ লাগে শুনতে। আমিও বলে দিয়েছি, বুড়ো বরই ভালো, বউকে বেশি ভালোবাসবে, তাই না বলেন? তৌহিদের দ্বিধাটুকু কেটে যেতে থাকে। দুলদুল দুলে দুলনিটা রোশনীতে এসে স্থির হয়। মনের আয়নাতে রুচি মুছে যেতে থাকে। বিহ্বল হয় ও। ফিসফিস করে বলে, তাহলে তুমি করে বলো। তৌহিদের ভাবাবেগে রোশনীও আপ্লুত হয়। জড়ানো গলায় বিন করে বলে, আমার লজ্জা করে, মুখে আসে না তো, চেষ্টা করি হয় না। এমন করলে কিন্তু কঠিন শাস্তি পাবে। শাস্তির কথা শুনে রোশনী একটুও ভয় পেল না। হাসতে ভরিয়ে জানতে চাইল, কি শাস্তি? তৌহিদ কথায় একটু, কিন্তু সাহস বাড়ে, কিংবা দুঃসাহসী হতে ভারী কালো লাগে। ওর সংকোচ হঠাৎ করেই লাগামহীন হয়ে যায়। ঠোঁটের জড়তা কাটিয়ে বলে ওঠে, বুকের মধ্যে চেপে ধরে রেখে দেব। এত শক্ত করে রাখবো, শত চেষ্টাতেও দূরে যেতে পারবে না। রশিদের কান লাল হয়ে গেল। ঠোঁট উল্টে বলল, ইস, আপনি কেমন নির্লজ্জ। যান, আর কথা বলবো না আমি। না বলে দেখো কি করবে। তুলে নিয়ে আসবো না? যত অবাধ্য হবে তত তাড়াতাড়ি আবার ঘরে নিয়ে আসবো। বাসায় ডেট ফিক্সড হচ্ছে জানো? এলোমেলো কথোপকথন দীর্ঘ হতে লাগলো। রুলিকে কল দিয়ে রুচির সংবাদ নেওয়ার ইচ্ছাটা চাপা পড়ে গেল। রুচির কথা বেলাম ভুলে গেল তৌহিদ। চলবে আফসানা সাহেব গল্প দিও তোমার মালাখানি পর্ব 1 থেকে 3